চেন্নাই শহরে চাকচিক্যের আড়ালে হুট করে ঘটতে থাকে রহস্যময় কিছু মৃত্যু। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে খুনি তাদেরকেই টার্গেট করছে যারা অনাথ, এতিম, যাদের এই পৃথিবীতে আপন বলে কেউ নেই। পুলিশ তদন্ত করে ঠিকই, কিন্তু প্রত্যেকটা মৃত্যুকে এমন নিখুঁতভাবে সাজানো হয় যে সেগুলোকে নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছুই মনে হয় না। তবে পর্দার আড়ালে এই অনাথ মানুষগুলোর সাথে আসলে যা ঘটছে তা জানলে তোমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না। বলছিলাম সাউথ ইন্ডিয়ার অন্যতম সেরা সাসপেন্স থ্রিলার মুভি থেগেডির কথা। তো চলো শেষ পর্যন্ত তোমার রক্ত হিম করতে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা ভেট্রি নামের একটা ছেলেকে দেখতে পাই। ভেট্রি পড়াশোনা করে লাইফে প্রথম জব অফার পেয়েছে রেডিক্যাল ডিটেকটিভ সার্ভিস নামের একটা এজেন্সি থেকে। এই খুশির খবরটি তার বাবাকে সে জানিয়ে সোজা চলে আসে চেন্নাইয়ে পৌঁছেই সে প্রথমেই তার প্রিয় প্রফেসর গোবর্ধন স্যারের সাথে দেখা করতে কলেজে যায়, কারণ ছাত্র জীবন থেকে প্রফেসরই ভেট্রির তুখোর অবজারভেশন স্কিল দেখে তাকে ডিটেকটিভ হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কলেজে গিয়ে সে জানতে পারে যে 3 মাস আগেই স্যার ব্যক্তিগত কারণে চাকরি ছেড়ে দিয়েছেন। এরপর ভেট্রি স্যারের বাসায় গিয়ে তার সাথে দেখা করে। প্রফেসর জানায় তার মা খুব অসুস্থ এবং তার মাকে সময় দেওয়ার জন্য সে চাকরি ছেড়ে দিয়েছে। ভেট্রি যখন তাকে ডিটেকটিভ জবের খবরটা দেয় তখন প্রফেসর অনেক খুশি হয় এবং তাকে মন দিয়ে কাজ করতে বলে। এভাবে পরের দিন ভেট্রি তার অফিসে গিয়ে তার বস সাতগোপনের সাথে দেখা করে। সাতগোপন তাকে বুঝিয়ে দেয় যে তার কাজ হলো বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আর ব্যাংকের হয়ে গ্রাহকদের পার্সোনাল তথ্য সংগ্রহ করা। ভেট্রিকে একজন গোপন ডিটেকটিভ হিসেবে সাবজেক্ট বা ব্যক্তিকে ফলো করতে হবে। তবে এই জবের কিছু কড়া রুলস আছে। প্রথমত, সাবজেক্টের সাথে কোনোভাবেই সরাসরি যোগাযোগ করা যাবে না এবং সবসময় নিজের পরিচয় সিক্রেট রাখতে হবে। নিজের ব্যক্তিগত কোনো ফোন ব্যবহার করা যাবে না এবং এই জবের ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না। সাতগোপন তখন ভেট্রিকে শৈলেশ নামের আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সে শৈলেশের আন্ডারেই কাজ করবে। এদিকে চেন্নাইয়ে ভেট্রি তার ছোটবেলার বন্ধু নাব্বির ফ্ল্যাটে ওঠে। নাব্বি একটা রেস্টুরেন্টে কাজ করে আর ভেট্রি যখনই সুযোগ পায় নাব্বির রেস্টুরেন্টে গিয়ে খেয়ে তার নামে বিল ধরিয়ে দিয়ে আসে। পরের দিন থেকে ভেট্রির কাজ শুরু হয়। অফিসের দেওয়া লিস্ট অনুযায়ী সে একে একে সাবজেক্ট ফলো করতে থাকে। তার প্রথম প্রজেক্ট ছিল শঙ্করন নামের একটা কনস্ট্রাকশন বিল্ডারের। সে খুব পারফেক্টলি তার সব ইনফরমেশন কালেক্ট করে। সে কোথায় যাচ্ছে, কি করছে, এই সব কিছু সে নোট করে নেয়। দ্বিতীয় প্রজেক্ট ছিল বিমল নামের এক আইটি এক্সপার্টের। এখানে ভেট্রি দিলীপান নামের এক হ্যাকারের সাহায্য নিয়ে বিমলের সব ডিজিটাল ডাটা কালেক্ট করতে থাকে। এভাবেই সে প্রত্যেকটা প্রজেক্ট কমপ্লিট করে অফিসে জমা দিতে শুরু করে। একদিন ভেট্রি কামাল নামের এক সাবজেক্টের ফ্ল্যাটে একটা ভয়েস রেকর্ডিং ডিভাইস লাগিয়ে আসে। পরের দিন সেই ডিভাইস নিতে গেলে ভেট্রি যখন কামালের ফ্ল্যাটের তালা খোলার চেষ্টা করছিল তখনই মধু নামের একটা মেয়ে তাকে দেখে ফেলে। মেয়েটি তাকে চোর সন্দেহ করে চিৎকার শুরু করলে ভেট্রি কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচে। এই ঘটনাটি ভেট্রির মনে খুবই দাগ কাটে। তার মনে হতে থাকে যে সে আসলে চোরের মতো কাজ করছে। আর হ্যাঁ, তোমরা শঙ্করন, বিমল, কামাল এই নামগুলো ভালো করে মনে রেখো, কেননা মুভির সামনে এমন কিছু ঘটতে চলেছে যেটা দেখলে তোমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না। পরের দিন সকালে নাব্বি দেখে যে ভেট্রির মন খারাপ হয়ে আছে। আগের রাতে কামালের বাসা থেকে রেকর্ডিং ডিভাইসটা আনতে গিয়ে মধুর কাছে ধরা পড়ার পর থেকেই সে নিজেকে অপরাধী মনে করছে। আসলে মধুর মুখে চোর শব্দটা সে কিছুতেই মানতে পারছিল না। নাব্বি তখন তাকে বুঝিয়ে বলে যে এসব ছোটখাটো ভুল হতেই পারে, তাই এইসব নিয়ে মাথা না ঘামিয়ে কাজে মন দেওয়া উচিত। কিছুক্ষণ পর ভেট্রি যখন অফিসে যায় তখন বস শৈলাশ তাকে একটা নতুন প্রজেক্ট ফাইল দেয়। কিন্তু এই ফাইলটা খোলার সাথে সাথেই ভেট্রির চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ ফাইলের ভিতরে ছিল সেই মেয়েটা যার নাম মধু। শৈলাশ জানায় যে মেয়েটার নাম মধু এবং দ্রুত তার সব ইনফরমেশন তাকে জোগাড় করতে হবে। তাই বাধ্য হয়ে ভেট্রি মধুকে ফলো করতে শুরু করে। কিন্তু প্রতিদিন দূর থেকে মধুকে দেখতে দেখতে ভেট্রির মনের মধ্যে মধুর জন্য একটা ভালোবাসা জন্মাতে থাকে। তাই ভেট্রি মধুর ছবি নিয়ে একা একা ভাবতে থাকে, যা দেখে নাব্বি খুব সহজেই বুঝে ফেলে যে এই ভেট্রি মধুকে ভালোবেসে ফেলেছে। নাব্বি তাকে মধুর সাথে সরাসরি দেখা করে তার মনের কথা খুলে বলতে বলে। যদিও ডিটেকটিভদের জন্য এই কাজ পুরোপুরি হারাম, কিন্তু একদিন ভেট্রি সাহস করে পার্কে মধুর সাথে দেখা করতে যায়। মধু তাকে দেখা মাত্রই চিনে ফেলে যে এই সেই লোক যাকে সে কামালের ফ্ল্যাটে তালা খোলার চেষ্টা করতে দেখেছিল। তাই মধু ভয় পেয়ে দ্রুত পার্কে চলে যায় এবং ভেট্রি তাকে ফলো করে মধুর বান্ধবীর বাসায় পৌঁছায়। বাসার বাইরে মধু ভেট্রিকে দেখে অনেক রাগ করে এবং সেখান থেকে চলে যেতে বলে। ভেট্রি খুব রিকোয়েস্ট করে মাত্র 2 মিনিট কথা বলার সুযোগ চায়। মধু রাজি হলে ভেট্রি একবার একটা মিথ্যার আশ্রয় নেয়। সে বলে যে সে কামালের বেস্ট ফ্রেন্ড এবং টাকার সমস্যার জন্যই আসলে
কামাল তাকে বাসা থেকে বের করে দিয়েছিল, তাই সে কামালের অফিসে থাকার সময় লুকিয়ে নিজের কিছু জিনিসপত্রই সেখানে আনতে গেছে। মধু তার কথা যাচাইয়ের জন্য কামালের প্রতিবেশী এক বান্ধবীকে ফোন করে। সেই বান্ধবী কামালের এক বন্ধুর বর্ণনা দিলে দেখা যায় ভেট্রির চেহারার সাথে সেই বর্ণনা হুবহু মিলে গেছে। তাই মধু তখন ভেট্রিকে ভুল বোঝার জন্য ক্ষমা চায় এবং ভেট্রিও ক্ষমা চেয়ে নিয়ে এক নতুন বন্ধুত্বের সূচনা করে। এভাবেই তাদের নিয়মিত দেখা হতে থাকে এবং সময়ের সাথে সাথে তাদের এই বন্ধুত্ব গভীর প্রেমের রূপ নেয়। আর এমনই করে মধু আর ভেট্রির প্রেম এখন একদম জমে ক্ষীর। তারা প্রায় একসাথে সময় কাটায় এবং তাদের মধ্যে চমৎকার একটা রিলেশন তৈরি হয়। একদিন ভেট্রির সেই প্রিয় প্রফেসর গোবর্ধন তাকে ফোন করে বাসায় ডাকলে ভেট্রি একা না গিয়ে মধু আর নাব্বিকেও সাথে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে প্রফেসরের এক বন্ধু পুরুষোত্তম বিশেষ কাজে সেখানে এসেছে, তাই প্রফেসর তাদের খুব বেশি সময় দিতে পারবে না। তারা প্রফেসরের অসুস্থ মায়ের সাথে দেখা করে সেখান থেকে বিদায় নেয়। এভাবেই যত দিন যেতে থাকে তাদের মধ্যে প্রেম আরো গভীর থেকে গভীরতর হতে শুরু করে। কিছুদিন পর ভেট্রি তার বন্ধু নাব্বিকে জানায় যে সেই ডিটেকটিভ চাকরিটা ছেড়ে দিতে চায়, কারণ সে মধুকে সত্যি অনেক ভালোবাসে এবং মধু তাকে অনেক বিশ্বাস করে। এখন মধু যদি কোনোভাবে জানতে পারে যে ভেট্রি আসলে একজন ডিটেকটিভ এবং তার উপরে সে মধুর সব পার্সোনাল তথ্য সংগ্রহ করে অন্য কাউকে দিচ্ছে, তাহলে মধু অনেক কষ্ট পাবে। তাই মধুর কোনো ইনফরমেশন অন্য কাউকে দেওয়া তার পক্ষে আর সম্ভব না। তখন নাব্বি তাকে বুদ্ধি দেয় যে চাকরি ছাড়া না ছাড়া সেটা পরের ব্যাপার, আগে তার উচিত মধুকে সব সত্য বলা আর এই বিষয়ে তার সাথে খোলামেলা কথা বলা। এতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে পুরো গল্পটা একটা রোমান্টিক মুভির কাহিনী মনে হতে পারে। এখন যদি সেটা ভেবে থাকো তাহলে ভুল করছো। ঠিক এখান থেকেই গল্পের প্রতিটা মুহূর্তে এমন টুইস্ট আর সাসপেন্স চলে আসবে যা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি ধরতেই পারবে না যে এরপরে কি হবে। তো চলো মুভিতে আবারও ফেরা যাক। একদিন মধু তার বন্ধুর এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে যাওয়ার সময় ভেট্রি তাকে জানায় যে তার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। মধু বিয়ে নিয়ে এতটা এক্সাইটেড ছিল যে সে জানায় অনুষ্ঠান থেকে ফিরে সে রিল্যাক্সে সব শুনবে। এরপর মধু একটা পার্লারে ঢুকলে ভেট্রি বাইরে ওয়েটিং রুমে বসে নিউজ পেপার পড়তে থাকে। ঠিক তখনই হঠাৎ একটা নিউজ দেখে ভেট্রির চোখ ছানা বড়া হয়ে যায়। সে দেখে তার আগের প্রজেক্টের সাবজেক্ট বিমল একটা বিষাক্ত গ্যাসের কারণে মারা গেছে। পেপারে বিমলের মৃত্যুটাকে অ্যাক্সিডেন্ট বললেও ভেট্রির কাছে এটা অস্বাভাবিক বা মার্ডার মনে হতে থাকে। সে এতটাই নার্ভাস হয়ে পড়ে যে সে মধুকে একাই অনুষ্ঠানে যেতে বলে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে শৈলাসকে কল করে বিমলের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে শৈলাস জানায় যে সে ক্লায়েন্টের সাথে কথা বলে তাকে জানাবে। তবে শৈলাস উল্টো ভেট্রিকে মধুর প্রজেক্টের ফাইলটা তাড়াতাড়ি মেল করার জন্য চাপ দিতে থাকে। এদিকে বিমলের মৃত্যুর খবর পাওয়ার পর ভেট্রি আর স্থির থাকতে পারে না। তখন তার প্রথম প্রজেক্ট শঙ্করনের কথা মনে পড়ে যায়। তাই সে তার অবস্থা দেখার জন্য তড়িঘড়ি করে শঙ্করনের বাড়ি গিয়ে তাকে ডাকতে শুরু করে। তখন বাড়ির ওয়াচম্যান তাকে জানায় যে শঙ্করন 4 দিন আগে কনস্ট্রাকশন বিল্ডিং থেকে পড়ে মারা গেছে। এই খবর শুনে ভেট্রি যেন আকাশ থেকে পড়ে। সে 4 দিন আগে নিউজ পেপারগুলো চেক করে দেখে যে শঙ্করনের মৃত্যুর খবরটাকেও স্রেফ একটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখানো হয়েছে। সেখানে বলা আছে শঙ্করন কনস্ট্রাকশন কাজ করার সময় 7 তলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে মারা গেছে। এখন এই রহস্যজনক মৃত্যুর ঘটনাগুলো ভেট্রির মনে বড় ধরনের সন্দেহ তৈরি করে। সে বুঝতে পারে এর পিছনে নিশ্চয়ই বড় কোনো ষড়যন্ত্র আছে। সে বাসায় ফিরে এসে নাব্বিকে পেপার দেখিয়ে বলে যে কেউ একজন তার সাবজেক্টকে টার্গেট করে একের পর এক হত্যা করছে। কারণ ভেট্রি তার সাবজেক্টের যে ইনফরমেশনগুলো অফিসে সাবমিট করেছিল নিউজ পেপারে ভিকটিমদের ঠিক সেই ইনফরমেশনগুলোই লেখা আছে। এমন করে হুট করে তার মনে পড়ে যায় মধুর কথা, কারণ অফিস থেকে মধুর ইনফরমেশনও কালেক্ট করতে বলা হয়েছিল। তার মানে মধুও এখন এই খুনি চক্রের ফাঁদে পড়েছে এবং তাকেও যে কোনো সময় মেরে ফেলা হতে পারে। নাব্বি তখন ভেট্রিকে টেনশন করতে নিষেধ করে বলে যে সে কিছুক্ষণ আগে মধুর সাথে কথা বলেছে। এখন ভেট্রি ভাবে যে তার লিস্টে সব সাবজেক্ট যেহেতু মারা যাচ্ছে, তাই তার উচিত এখন যারা বেঁচে আছে তাদেরকে সতর্ক করে তাদের জীবন বাঁচানো। তাই সে নাব্বির ফোন থেকে কামাল নামের এক সাবজেক্টকে কল দেয়, কিন্তু কামালের অ্যাসিস্ট্যান্ট জানায় যে কামাল অফিসের কাজে এখন বেঙ্গালুরুতে আছে। ভেট্রি তার নাম এবং নাম্বার সে অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলে যে কামাল বেঙ্গালুরু থেকে ফেরার সাথে সাথেই যেন তার সাথে কন্ট্যাক্ট করে। এরপর ভেট্রি মাধবান নামের আরেকটা সাবজেক্টকে কল করলে সে জানায় যে মাধবান পুজো দেওয়ার জন্য তিরুথুরায় পণ্ডিতে গেছে।
ভেট্রি আর দেরি না করে মাধবানের সেখানকার অ্যাড্রেস জেনে নেয় এবং পরের দিন তার সাথে দেখা করতে সেখানে পৌঁছে যায়। ভেট্রি সেখানে গিয়ে দেখে যে মাধবান তখনও পুজো দিচ্ছিল। সে একটু দূরে বসে মাধবানের পুজো শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর পুজো শেষ করে মাধবান যখন নদীতে স্নান করতে নামে তখনই অন্য দিক থেকে কেউ একজন পানির নিচ থেকে এসে মাধবানকে আক্রমণ করে মেরে ফেলে। শেষ মুহূর্তে ভেট্রি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। মাধবানকে চোখের সামনে ভাবে মরতে দেখে ভেট্রি একদমই ভেঙে পড়ে। সে চেন্নাই ফিরে এসে নাব্বির সাথে দেখা করে বলে যে তার খুব গিল্ট ফিল হচ্ছে, কারণ সে যাদের ইনফরমেশন কালেক্ট করছে তারা একে একে সবাই মারা যাচ্ছে। ঠিক সেই সময় নাব্বির ফোনে কামালের কল আসে। ভেট্রি কল রিসিভ করে কামালকে সাবধান করে এবং তার সাথে দেখা করতে চায়, কারণ এটা কামালের জীবন নিয়ে প্রশ্ন। কামাল প্রথমে তাকে বিশ্বাস করতে না চাইলেও ভেট্রি যখন তার সব পার্সোনাল ইনফরমেশন বলতে শুরু করে তখন কামাল ঘাবড়ে যায় এবং তার সাথে ফাইনালি দেখা করতে রাজি হয়। এভাবে রাস্তার পাশের এক নির্জন জায়গায় সে কামালকে তার সাথে দেখা করতে বলে। তখন কামাল তার গাড়ি থেকে নেমে যেই না রাস্তা পার হতে চায় ঠিক সেই সময় একটা গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মারে, যার ফলে কামাল ছিটকে পড়ে সেখানেই মারা যায়। এরপর সেই খুনি ভেট্রিকেও মারার জন্য তার দিকে তেড়ে আসে। তখন ভেট্রি বুদ্ধি কাটিয়ে একটা ঢালু জায়গায় ঝোপের নিচে নিজেকে লুকিয়ে নেয়। তারপর গাড়ির ড্রাইভার যখন জানলার কাঁচ নামিয়ে ভেট্রিকে খুঁজছিল তখন ভেট্রি তাকে দেখে একদম শকড হয়ে যায়, কারণ ড্রাইভার আর কেউই নয়, সে হলো ভেট্রির বস শৈলেশ। ভাইরে ভাই, এই দৃশ্য দেখে আমি তো পুরোই শকড হয়ে গেছি। শৈলেশ গাড়ি নিয়ে চলে গেলে ভেট্রি বুঝতে পারে যে এবার শৈলেশের নেক্সট টার্গেট হবে মধু, কারণ তার লিস্টের বাকি সবাই ইতিমধ্যে মারা গেছে। ভেট্রি তখন আর এক মুহূর্ত দেরি না করে মধুর বান্ধবীর বাসায় ছুটে যায় এবং মধুকে সেখানে সুস্থ দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু সেখানে মধুকে রাখার নিরাপদ নয় বুঝে সে একটা মিথ্যার আশ্রয় নেয়। সে মধুকে বলে যে সে নতুন একটা ফ্ল্যাটে শিফট করছে এবং তার বাবা আগামীকাল মধুকে দেখতে আসবে ওখানে, তাই বাসা গোছানোর কথা বলে সে মধুকে তার সাথে নতুন বাড়িতে নিয়ে আসে। তবে যাওয়ার আগে ভেট্রি বুদ্ধি করে মধুর ফোনটি আগের বাসাতেই রেখে আসে, যাতে করে শৈলাশ মধুর লোকেশন ট্রেস করলে ভুল ঠিকানায় পৌঁছে যায়। এদিকে কামালের মতন বড় বিজনেসম্যানের খুনের ঘটনায় পুলিশ নড়ে চড়ে বসে। ইন্সপেক্টর রঘুরাম সিসিটিভি ফুটেজ চেক করে একটা কালো গাড়ি শনাক্ত করে এবং কামালের ফোন লিস্টের থেকে নাব্বির নাম্বারটা খুঁজে পায়। অন্যদিকে সাতগোপান আর শৈলাশ নিজেদের মধ্যে কথা বলছিল। সাতগোপন পুলিশের ভয়ে কিছুটা ঘাবড়ে থাকলেও শৈলাশ তাকে শান্ত করে বলে যে তুমি মিছিমিছি ভয় পেও না, ভাল্লা পুরো ব্যাপারটা দেখছে। এর মানে এদের দুজনেরও একজন মাস্টার মাইন্ড আছে যে সব কিছু কন্ট্রোল করছে। এদিকে নতুন বাড়িতে এসে ভেট্রি আর মধু সবকিছু গোছাতে শুরু করে। এক পর্যায়ে ভেট্রি মধুর কাছ থেকে জানতে চায় যে সে তাকে কতটা বিশ্বাস করে। মধু খুব সহজভাবে উত্তর দেয় যে সে সবসময় ভেট্রিকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। মধুর এই বিশ্বাস দেখে ভেট্রি মনে মনে বেশ অস্থির হয়ে যায়, কারণ সে জানে সে মধুর কাছে কত বড় সত্য গোপন করেছে। এদিকে সাতগোপান আর শৈলাশ পুলিশের ভয় পেতে শুরু করে। সাতগোপান শৈলাশকে বলে যে কামালের মতন একজন বড় ব্যক্তিকে মারার আগে তাদের আরো সময় নেওয়া উচিত ছিল, কিন্তু শৈলেশ জানায় যে সে হাজারবার ভেবেই কাজটা করেছে, কারণ দেরি করলে ভাটরি তাদেরকে ধরে ফেলতো। তারা দুজন কথা বলার এক পর্যায়ে ভাল্লার প্রসঙ্গ টেনে এনে বলে যে সে আপাতত মধুকে মারার জন্য তাড়াহুড়া করতে নিষেধ করেছে, কারণ এই সময় পুলিশ অনেক অ্যালার্ট, তাই এই সময় কোনো ধরনের রিস্ক নেওয়া যাবে না। তার কথা শেষ করে তারা মাল্টো নামের একটা রেস্টুরেন্টে ঢোকে। অন্যদিকে মধু যখন তার বান্ধবী বিদ্যার সাথে কথা বলছিল তখন কথার মাঝে বিদ্যা জানায় যে কিছুদিন আগে মধু কামালের যে বন্ধুর বিষয়ে জানতে চেয়েছিল সেই কামালের মার্ডার কেসে পুলিশ তার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। এটা শুনে মধু একদম থ হয়ে যায়, কারণ ভেট্রি তো সবসময় মধুর সাথে আছে। মধু তখন বুঝতে পারে যে ভেট্রি তাকে এতদিন মিথ্যে পরিচয় দিয়ে এসেছে, সে আসলে কামালের বন্ধু নয়। সব বুঝতে পেরে মধুর মনে ভেট্রির প্রতি যে বিশ্বাস ছিল তা মুহূর্তে শেষ হয়ে যায়। কিন্তু এরপরে যা ঘটে তা আরো বেশি সিরিয়াস। সেদিন রাতে ভেট্রি তার সেই র্যাডিক্যাল ডিটেকটিভের অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে অফিসের কোনো চিহ্ন নেই। পুরো অফিস রাতারাতি উধাও হয়ে গেছে। এটা দেখে ভেট্রি রীতিমতো শকড হয়ে পড়ে। সেখান থেকে সে সরাসরি তার বন্ধু দিলীপানের কাছে যায়, যে একটা সিম ডাটা সেন্টারে কাজ করে। ভেট্রি তাকে সাতগোপান আর শৈলাশের ফোন নম্বর দিয়ে সেগুলো ট্রেস করে সব ইনফরমেশন বের করে দিতে বলে, কিন্তু দিলীপান জানায় যে এগুলো সম্ভবত ভিআইপি নাম্বার, তাই সহজে ট্রেস করা যাবে না, তবুও সে চেষ্টা করে দেখবে। এরপর ভেট্রি বাসায় ফিরে দেখে যে মধু ব্যাগ গুছিয়ে নিয়ে একদম চুপচাপ বসে আছে।
মধুর মুখ দেখে ভেট্রি বুঝতে পারে যে সে নিশ্চয়ই কোনোভাবে সব জেনে গেছে। তখন ভেট্রি তাকে বলে যে সে কয়েকদিন পর সব বুঝিয়ে বলবে, কিন্তু মধু কোনো কথা না শুনেই রাগ করে চলে যেতে চায়। যাওয়ার আগে মধু নাব্বিকে বলে যে সেও তার বন্ধুর মতোই একজন দক্ষ অভিনেতা। কিন্তু ভেট্রি তখন মধুর পিছু পিছু আর্পনার বাড়িতে যায়, কিন্তু মধু তার কোনো কথাই বুঝতে চায় না। তাই আর কোনো উপায় না পেয়ে ভেট্রি আর্পনার মাকে মধুর খেয়াল রাখতে বলে সেখান থেকে বিদায় নেয়। এদিকে মধু তাকে অভিনেতা বলায় ভেট্রি আর নাব্বি দুজনে মনে খুব কষ্ট পায়, তাই তারা বাড়িতে বসে মদ খেতে শুরু করে। অন্যদিকে পুলিশ কামালের ফোনের ডায়াল লিস্ট চেক করে নাব্বির নাম্বারটি খুঁজে পায়। ইন্সপেক্টর রঘুরাম সেই নাম্বার ট্রেস করে লোকেশন অনুযায়ী সোজা নাব্বির বাড়িতে পৌঁছায়। এরপর পুলিশ ভেট্রি আর নাব্বি দুজনকেই অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। কিন্তু পরের দিন সকালে ভেট্রির প্রফেসর গোবর্ধন পুলিশ স্টেশনে এসে তাদের দুজনকেই বেল গড়িয়ে ছাড়িয়ে নেয়। তখন ভেট্রি জানতে পারে যে মধু স্টেশনের বাইরে অপেক্ষা করছে। তাই ভেট্রি মধুর কাছে গিয়ে সব কথা বুঝিয়ে বলে এবং পরিস্থিতির কারণে কেন আগে বলতে পারেনি তার জন্য ক্ষমা চায়। সব শুনে মধু তাকে ক্ষমা করে দেয় এবং তারা আবারও এক হয়ে যায়। এরপর ভেট্রি আর নাব্বি ইন্সপেক্টর রঘুরামের কাছে গিয়ে তাদের ডিটেকটিভ জব এবং সাবজেক্টের মৃত্যুর কথা সব খুলে বলে। এরপর ইন্সপেক্টর ভেট্রিকে নিয়ে রেডিক্যাল ডিটেকটিভ এজেন্সির অফিসে গিয়ে দেখে পুরো অফিস আসলে গায়েব হয়ে গেছে। সেখানে এক চাওয়ালা ছেলেকে পাওয়া যায় যে ভেট্রির অফিসে মাঝে মাঝে চা দিত। ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করলে সে জানায় যে ভেট্রি আসার আগেই সেখানে 3 জন লোক আসতো। ভেট্রি যেদিন জয়েন করে তার আগের দিন থেকেই এক ব্যক্তিকে আর সেখানে আসতে দেখা যায়নি। ভেট্রি তখন বুঝতে পারে যে এই তৃতীয় ব্যক্তিটা হলো সে রহস্যময় মাস্টারমাইন্ড ভাল্লা। ঠিক সেই মুহূর্তে ভেট্রির মনে পড়ে তার বসরা মাল্টো নামের কিছু একটা নিয়ে কথা বলছিল। তাই কি এই মাল্টো সেটা জানতে সে গুগলে সার্চ করে, আর এবার সে জানতে পারে যে মাল্টো একটা রেস্টুরেন্টের নাম। ভেট্রি এবার সেই রেস্টুরেন্টের পার্কিং লটে গিয়ে নজর রাখতে শুরু করে। এরপর সে এক সময় শৈলাসকে সেখানে আসতে দেখে। শৈলাস ভিতরে গেলে ভেট্রি তার গাড়ির লক ভেঙে তল্লাশি চালায়। এরপর সে খুঁজে পায় শৈলাসের বাড়ির ঠিকানা লেখা একটা লেটার। তাই সে দ্রুত সেই কাগজটা নিয়ে সেখান থেকে সটকে পড়ে। কিন্তু শৈলাস ফিরে এসে বুঝতে পারে যে কেউ তার গাড়ি সার্চ করেছে এবং তার বাড়ির ঠিকানা পেয়ে গেছে। আর এখানেই সে বুঝতে পারে যে এই কাজ নিশ্চয়ই ভেট্রি করেছে। তাই সে তাড়াতাড়ি তার বাড়িতে গিয়ে সব ডকুমেন্টস গুলো নষ্ট করার সিদ্ধান্ত নেয়। এদিকে ভেট্রি পুলিশ অফিসারকে শৈলাসের বাড়ির ঠিকানা জানিয়ে দেয় এবং তাদের সবাইকে সেখানে আসতে বলে। কিন্তু তার আগে ভেট্রি শৈলাসের বাড়ির ছাদে উঠে জানলা দিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে। কিন্তু সেখানে ওত পেতে ছিল শৈলাস, আর এই মুহূর্তেই তাদের মধ্যে শুরু হয় এক চরম মারামারি। ঠিক সেই সময় ইন্সপেক্টর রঘুরাম সেখানে চলে আসে এবং শৈলাসকে থামানোর জন্য গুলি করে। তবে দুর্ভাগ্যবশত শৈলাস কারেন্টের শক খেয়ে ঘটনাস্থলেই মারা যায়। ইতিমধ্যে ভেট্রিও মারাত্মক আহত হয়েছে, তাই তাকে হসপিটালে ট্রিটমেন্ট করার সময় ভেট্রি ভাবতে থাকে যে শৈলাস জানতো সে কোন রুমে আছে, কিন্তু তবুও সে সরাসরি সেখানে না গিয়ে পাশের রুমে কেন গিয়েছিল। ভেট্রি তাই আবারও শৈলাসের বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে। এরপর সেখানে তল্লাশি করতে যেয়ে সেই রুমে সে একটা পেপার কাটিং মেশিন দেখতে পায়। এই পেপার কাটিং মেশিনের কাজ হলো কনফিডেন্সিয়াল ডকুমেন্টস গুলোকে কেটে কুচি কুচি করা। এই মেশিনটা সার্চ করার সময় সে মেশিনের ভিতর থেকে একটা কাগজের টুকরো খুঁজে পায়, আর এই কাগজের টুকরোয় কিছু নাম্বার লেখা ছিল। ভেট্রি এবার কাগজটি তার বন্ধু দিলীপানকে দেখালে সে জানায় এটা পিএনজিসি নামের একটা ইন্স্যুরেন্স কোম্পানির হয়তো পলিসি নাম্বার হবে। এই কথাটা শুনে ভেট্রি আর ইন্সপেক্টর সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে রঙ্গনাথ নামের একজন কর্মীর কাছ থেকে সেই পলিসি নাম্বারের ডিটেলস জানতে চায়। রঙ্গনাথ জানায় যে এটা কামাল নামের একজনের অ্যাক্সিডেন্ট পলিসির অ্যাকাউন্ট নাম্বার, যা লাইফ ইন্স্যুরেন্সের বেনিফিট অ্যামাউন্ট 1 কোটি টাকা। অর্থাৎ কামাল দুর্ঘটনায় মারা গেলে তার নমিনি পাবে 1 কোটি টাকা। এই তথ্যটা শুনে ভেট্রি আর ইন্সপেক্টর বুঝতে পারে যে কেন কামালকে হত্যা করে সেটাকে দুর্ঘটনা দেখানো হয়েছে। রঙ্গনাথ আরো জানায় যে কামালের পলিসির টাকা এখনো তোলা হয়নি, তবে নমিনি আবেদন করলেই তা সে পেয়ে যাবে। এরপর ইন্সপেক্টর যখন নমিনির নাম জানতে বাইরে যায়, ভেট্রি তখন পাশের একটা রুমে সাতগোপানকে দেখে ফেলে। সে জানতে পারে যে সাতগোপানের আসল নাম পূর্ণচন্দ্র এবং সে ওই ইন্স্যুরেন্স কোম্পানিরই ব্রাঞ্চ ম্যানেজার। ভেট্রি এবার রিসেপশনের মেয়েটাকে দিয়ে পূর্ণচন্দ্রকে কল করায়। পূর্ণচন্দ্র যখন জানতে পারে যে ভেট্রি তার কাছে আসছে, সে ভয় পেয়ে তাকে মারার জন্য কাঁচি হাতে নিয়ে রেডি হতে থাকে। কিন্তু এবার ঘরে ভেট্রির বদলে ইন্সপেক্টর ঢুকে তাকে একটা কার্ড দেখায়, আর এটা ছিল রেডিক্যাল ডিটেকটিভ এজেন্সির কার্ড।
তখনই ভেট্রি ভিতরে ঢোকে এবং পূর্ণচন্দ্র তাকে আক্রমণ করতে গেলে ইন্সপেক্টর তাকে ধরে ফেলে। এদিকে পূর্ণচন্দ্রকে ধরার পর ভেট্রি রাঙ্গানাথের কাছে গিয়ে তার বাকি সব সাবজেক্টদের পার্সোনাল ইনফরমেশনের সাহায্যে তাদের পলিসি অ্যাকাউন্ট খুঁজে বের করে। এবার সে দেখে প্রত্যেকটা সাবজেক্টের নামেই 1 কোটি টাকার অ্যাক্সিডেন্ট পলিসি করা আছে। একমাত্র মধুর পলিসি অ্যাকাউন্ট ছাড়া বাকি সব অ্যাকাউন্ট থেকে টাকা তোলার আবেদনপত্র জমা পড়েছে। অন্যদিকে ইন্সপেক্টর পূর্ণচন্দ্রের কাছ থেকে এই পুরো জালিয়াতির কাহিনী জানতে শুরু করে। আসলে পূর্ণচন্দ্র আর কৈলাস এমন সব মানুষদেরকে টার্গেট করত যাদের কোনো আত্মীয় স্বজন নেই। এরপর তারা সেই ব্যক্তির সব তথ্য দিয়ে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স খুলতো এবং কিছুদিন পর তাকে এমনভাবে মেরে ফেলতো যাতে সে একটা দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্টে মারা গেছে বলে মনে হয়। এরপর ইন্স্যুরেন্স কোম্পানি যখন পলিসি হোল্ডারদের আইডেন্টিটি ভেরিফাই করার জন্য কোনো ডিটেকটিভ এজেন্সির সাহায্য নিত, তখন পূর্ণচন্দ্র তার নিজের তৈরি করা সেই ফেক ডিটেকটিভ এজেন্সিকেই সাজেস্ট করত, যাতে করে তারা নিজেরাই নিজেদের ফেক ভেরিফিকেশন রিপোর্ট দিতে পারে। আর এই ভেরিফিকেশনের জন্য তথ্যর প্রয়োজনে তারা ভেট্রিকে ডিটেকটিভ হিসেবে নিয়োগ দিয়েছিল। এছাড়াও ইন্সপেক্টর জানতে পারে যে তাদের এই চক্রের সাথে ভাল্লা নামের আরও একজন যুক্ত আছে। এদিকে ভেট্রি রঙ্গনাথের কাছে জানতে পারে যে শঙ্করনের মৃত্যুর পর বৈদ্যনাথ নামের একজন নিজেকে শঙ্করনের বাবা দাবি করে ইন্স্যুরেন্সের টাকার জন্য আবেদন করেছে। তখন ভেট্রি চমকে ওঠে, কারণ সে জানতো যে তার সব সাবজেক্টই অনাথ ছিল। এখন এই বৈদ্যনাথকে খুঁজে পেলেই কেস সলভ হবে ভেবে রাঙ্গানাথ তাকে কল করে। এরপর সে জানায় যে শঙ্করনের টাকা এসেছে যা সে হ্যান্ড ক্যাশ দিতে চায়। তখন রাঙ্গানাথ বৈদ্যনাথের ঠিকানা নিয়ে ভেট্রিকে দিয়ে দেয়। এরপর ইন্সপেক্টর ফোর্স নিয়ে সেই বাড়ির বাইরে অপেক্ষা করে আর ভেট্রি একা বাড়ির ভেতরে বৈদ্যনাথের সাথে দেখা করতে ঢোকে। কিন্তু এখানে কিছুক্ষণ পর ভিতর থেকে যেই মানুষটা বেরিয়ে আসে তাকে দেখে ভেট্রি নিজের চোখকে সে বিশ্বাস করতে পারে না, কারণ সেই বৈদ্যনাথ আর কেউই নয়, সে হলো ভেট্রির সব থেকে প্রিয় প্রফেসর গোবর্ধন। গোবর্ধনই আসলে ছদ্মবেশে পলিসি হোল্ডারদের বাবা সেজে টাকা তোলার আবেদন করেছিল। মুভির এই পর্যায়ে এসে এমন একটা টুইস্ট পাবো এটা আমি কল্পনাও করতে পারিনি। যদি এই টুইস্টটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না। এখন প্রশ্ন হলো গোবর্ধন আসলে কেন এরকম করেছে। গোবর্ধন তখন ভেট্রিকে বলে যে সে আসলে তাকে এই ডিটেকটিভের চাকরিটা দিয়েছিল। সে পূর্ণচন্দ্রকে ভেট্রির দুর্দান্ত অবজারভেশন স্কিল সম্পর্কে বলে তাকে এই কাজে নিতে মোটিভ করেছিল, যাতে ভেট্রি তাদের অজান্তেই প্রয়োজনে লাগে। প্রফেসর আরো জানায় যে সে এসব ভেট্রিকে অনেক আগে খুলে বলতে চেয়েছিল, এর জন্য সে একবার তাকে নিজের বাসায়ও ডেকেছিল, কিন্তু ভেট্রির সাথে করে মধু আর নাব্বিকে নিয়ে আসায় সে আর কিছু বলতে পারেনি। এমনকি ভেট্রিকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য তিনি তার জামিন করিয়েছিলেন। এই সব কথাবার্তা শুনে ভেট্রি খুব কষ্ট পায়, কারণ সে তার প্রফেসরকে অনেক শ্রদ্ধা করত। গোবর্ধন তখন আফসোস করে বলে যে সে সারা জীবন সমাজের উন্নতির জন্য কাজ করেছে, কিন্তু তার মা যখন অসুস্থ হয় তখন মায়ের চিকিৎসার জন্য সে কোথাও থেকে 1 পয়সারও সাহায্য পায়নি। তাই আর কোনো উপায় না পেয়ে সে এই ভুল পথ বেছে নিয়েছিল। তবে এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে আর এটার জন্য সে অনেক অনুতপ্ত। এরপর সে ভেট্রিকে একটা ঘরে আটকে রেখে নিজেকে শেষ করে দেয়। শেষ মুহূর্তে ইন্সপেক্টর ঘরে ঢুকে গোবর্ধনের মৃতদেহ দেখতে পায় এবং ভেট্রিকে উদ্ধার করে। এরপর সবাই মনে করে যে ভাল্লা নামে সে তৃতীয় ব্যক্তিটা আসলে এই প্রফেসর ছিল। ইন্সপেক্টর শৈলেশ আর প্রফেসরের মৃত্যুর পর পূর্ণচন্দ্রকে অ্যারেস্ট করে কেস ক্লোজ করে দেয়। এরপর ভেট্রি আর মধু একসাথে থাকতে শুরু করে এবং তারা প্রফেসরের মায়ের সেবা যত্ন করতে থাকে। এই ঘটনার বেশ কিছুদিন পর একদিন ভেট্রি নিউজ পেপার পড়ার সময় তার ভেতর থেকে একটা কার্ড নিচে পড়ে যায়। এই কার্ডটি তুলে ভেট্রি অবাক হয়ে দেখে সেটিও র্যাডিক্যাল ডিটেকটিভের এজেন্সির কার্ড, তবে এবার সেখানে নাম লেখা আছে পুরুষোত্তম ভাল্লা। তখন ভেট্রির মনে পড়ে যায় যখন সে প্রফেসরের বাসায় গিয়েছিল প্রফেসর তাকে পুরুষোত্তম নামের এক বন্ধুর কথা বলেছিল। তার মানে সেই লোকটাই ছিল এই পুরো অপরাধের আসল মাস্টার মাইন্ড। কার্ডের পিছনে লেখা ছিল কল রিসিভ করো, আর ঠিক তখনই ভেট্রির বাসার টেলিফোন বেজে ওঠে। ভেট্রি কল রিসিভ করে হ্যালো বলতেই মুভিটা এখানেই শেষ হয়। তার মানে তো বুঝতেই পারছো রহস্য আরো জটিল হয়েছে। তবে এটার জন্য চলে আসবে দ্বিতীয় সিকুয়াল চলে আসলে অবশ্যই তোমাদের জন্য সেটা নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগে থাকলে একটা লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো থ্রিলার মুভিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।